আসসালামু আলাইকুম। চিত্রচিরে চৈত্র মাস লিখেছেন মোমো সাহা। মরার মতো বাচ্চা আছি, আর মারবি কি? শরীর থেকে আত্মাটাই তো বের হওয়ার বাকি। বেঈমান ভরা দুনিয়ায় সব আঘাতে ভরপুর। যে যার মতন আঘাত দিছে পারছে যতদূর। গিটারের শব্দটা থামলো। পরিবেশে তখনও অভিযোগের সুরগুলো বেশি বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ নিরুত্তর। মধ্যরাতে শো শো করা বাতাসের কারণে মাঝে মাঝেই গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ঝুড়ি হালকা হয়নি মোটেও। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ফোনের স্ক্রিনে ছোট্ট মেসেজ আসতেই কালো আধারিয়া স্ক্রিনটাতে আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা না, ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার ভাই দৃষ্টি রাখলেন ফোনের স্ক্রিনটাতে। রাত 3:07। রাতটা কেমন ফাঁকা ফাঁকা, পানসে বিষণ্ণ লাগছে তার। ছাদের হরেক রকমের ফুল, গাছের ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং কিছুটা উদ্ভটি লাগছে। বাহার ভাই চোখ মুখ কুচকালেন। এই হরেক রকমের ঘ্রাণের থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধ হয় বেশিই ভালো। হুট করেই ভীষণ ধোঁয়া ওড়ানোর তৃষ্ণা পেল তার। প্যান্টের পকেট তন্ন তন্ন করে দেশলাইয়ের বাক্সটা ছাড়া আর কিছুই পেলেন না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তের স্রোত বয়ে যায় শরীরে। বাহার ভাইয়ের ক্ষেত্রেও তাই ঘটল। বিরক্তিতে কপাল কুঁচকালেন মানুষটা। দুপুরেই তো সিগারেট শেষ হলো, তারপরে এত অঘটনের কারণে আর কেনা হলো না। এই মুহূর্তে সিগারেটটা বেশি প্রয়োজন বোধ করলেন। হয়তো পাঞ্চের আটটাকে ধোঁয়ায় উড়িয়ে দিয়ে বিষণ্ণতা কমানোর খানিক চেষ্টা করবেন। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ে গায়ে ঝরানো টি শার্টটার অনেক অংশই ভিজে গিয়েছে। সেদিকে খেয়াল দিলেন না বাহার ভাই, বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে চলে এলেন। চিট্টাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেইন দরজার বাইরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুবাদে বলা যায়, কে কখন ছাদে যায় আসে তা এতটা বুঝতে পারে না ঘরের ভেতরের লোকজন। ছাদ থেকে নেমে যেই না মেন গেট পার হয়ে বাইরে যেতে নেবেন, তখনই চিট্টাদের বাড়ির বৃদ্ধ দারোয়ান বাহার ভাইকে ডাক দিলেন। বাহার চাচা, আম্মাজান গো, কি খবর? আপনি তো দেখে আইছিলেন, তাই না? যেতে যেতেও থেমে দাঁড়ালেন বাহার ভাই। বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালেন। রাতের রাস্তার সোডিয়ামের হলদেটে আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা চিলিক দিয়ে উঠল। বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে অশ্রুদের ভিড় চোখ এড়ায়নি বাহার ভাইয়ের। অনেকটা এগিয়ে গিয়েছিলেন বলে লোকটি থেকে তার অবস্থান প্রায় 7-8 হাত। বাহার ভাই পিছিয়ে এলেন। বৃদ্ধ দারোয়ানের বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আপনি ঘুমাননি চাচা? না চাচা, বাড়ির ফুলগুলানের এই অবস্থা, আমি কেমন কইরা সুখের নিদ্রা যামু কন? লোকটার কথায় বাহার ভাই কিঞ্চিত অবাক হলেন। বাড়ির সামান্য দেহরক্ষী অবধি মেয়েগুলোর চিন্তায় ঘুমাননি, অথচ তিনি দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিলেন। অদ্ভুত। কইলেন না তো চাচা, আমারা ভালো আছে? বাহার ভাই মুখ ছোট করলেন, বিরস মুখে উত্তর দিলেন, না চাচা, তত ভালো নাই। তবে ওহির অতটা ক্ষতি হয়নি। সে কাল পরশুই বাসায় চলে আসতে পারবে। চেরি আর চিট্টারই অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটি ফেলফেল করে কেঁদে দিলেন। চোখের পানিগুলো বাহার ভাইয়ের কাছে মুক্তোদ্দানার মতো লাগলো। কেবল নির্নিমেষ তাকিয়ে রইলেন ক্রন্দনরত আবু চাচার দিকে। পুরুষ মানুষদের কান্না করাটা ঠিক মানানসই না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালে কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে থাকা অগাধ ভালোবাসাটা ঠিক বোঝা যাচ্ছে। বাহার ভাই লোকটার ডান বাহুতে ভরসার হাত রাখলেন, আশ্বাস দিয়ে বলেন, কান্না করবেন না চাচা, আল্লাহরে ডাকেন। কান্না করে আর কি বা হবে? আবু চাচা নিজের ডান হাতের তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছলেন। তবুও ভিজে ভিজে জল বিন্দুগুলো লেপটে রইল গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বললেন, জানেন বাবা, এই বাড়ির বাচ্চাগুলোর প্রতি আমার অনেক টান। চাঁদনি, ওহি, তুহিন সবাই আসছিল ঠান্ডা স্বভাবে। মুখে কোনো রা আসিল না বাচ্চাগুলার, ছোটবেলা থেকেই। আর এদিকে চিট্টার চেরি মামনি হইল চঞ্চল, কিন্তু চিট্টা মামনির মনে মানুষের জন্য কত মায়া। সবসময় একটা হাসি দিয়ে আমার শরীরের খবর নিত। এমন মায়ায় মাখানো বাচ্চাগুলোর এই দুর্দশা দেখা অনেক খারাপ লাগে। কার ঘাড়ের পাপ কারে ধরলো? শেষের কথাটুকু বাহার ভাইয়ের মনে দারুণ সন্দেহ জাগালেও তিনি তা প্রকাশ করলেন না, কারণ তিনি এতটুকু জানেন যে আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যে বাড়ির নুন খান সে বাড়ির খারাপ চাইবেন না কখনোই। হয়তো এখন অতি আবেগে কথাটা বের হয়ে গেছে, না হয় এটাও বের হতো না। মনুষ্য জাত এমনই,
এদের আবেগের স্রোত এতই বেশি যে আবেগের বশে এদের বিবেকের মাঝে মাঝে কার্যক্ষমতা লোপ পায়। বাহার ভাই আবু চাচাকে ঘরে পাঠিয়ে দিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়ালেন। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই চারপাশটা বড় নিশ্চুপ ঠেকলো। চিত্রাদের রাজধানীর নাম করা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয় নুরুল সওদাগরের হম্বিতম্বিতে। কোনো মতেই তিনি এই সরকারি হসপিটালে মেয়েদের রাখবেন না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহার ভাইয়ের তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশি মনে হয়েছিল। যে বাবার মেয়ের বাঁচা মরা নিয়ে ভাবনা নেই, সেই বাবার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাতি হাস্যকর মনে হয়েছিল। এমন গা জ্বালানো আদিক্ষেতা বাহার ভাইয়ের ঠিক সহ্য হয়নি। তাই তিনি রাত 11টার দিকেই চলে এসেছেন। বাড়িতে আপাতত চাঁদনি, ফুপুর ছেলে অনয় আর চাঁদনির স্বামী ছাড়া কেউই নেই। সবাই হসপিটালে। চিত্রার বড় চাচাও চলে এসেছেন। চিত্রার ছোট চাচাকেও জানানো হয়েছে। তিনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন। চিত্রাদের এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা নেই। বড়লোকের অভিজাত এলাকা কিনা। বাহার ভাই চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তিকর শ্বাস ফেললেন। একটা বিদঘুটে রকমের গালি দিলেন তিনি। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাকে ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বললেন, শালা বড়লোক হলেই ঝামেলা। সামান্য সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেটের যদি পাওয়া না যায়, তবে তোদের এত বড়লোক কি ভাবসাব দিয়ে কি লাভ। সিগারেট রাখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে। নারীর নেশায় টাকা উড়ায়, সবকিছু রাতে করে, দিনেই এসব বড়লোকেরা সাধু সাজে। যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোঁয়া ওড়ানোর আনন্দটাও তাদের সহ্য হয় না। গরিবদের শখ আহ্লাদ আর খুশিতে লাথি মেরেই যেন এদের চিরসুখ। কথাগুলো বলতে বলতেই অনির্দিষ্ট গন্তব্যহীন পথে হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপড়ির মতন চায়ের দোকানটা খোলা পেলেন বাহার ভাই। সেখান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বাড়াতে নিবেন, ঠিক তখনই তার মনে হলো যে সেই সময় অতি কষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত। বাবার নিষ্ঠুর বাক্যে কি নিদারুণ কষ্টই না মেয়েটা পেয়েছে। আধা ঘন্টার পথ একা একা বেখেয়ালি ভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালেন বাহার ভাই। অথচ বাহার ভাইয়ের জীবনে এতগুলো দিনেও কোনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বাহার ভাইয়ের একটা গন্তব্য হলো। ফোনের স্ক্রিনে সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখলেন একদম 4টা বাজে। ছোট্ট একটা শ্বাস ফেললেন মানুষটা। অলস ধীর ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেলেন। করিডোরে মানুষ নেই তেমন। বাহার ভাই যেখানে দাঁড়িয়েছেন সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমাচ্ছে। বাহার ভাই যতটুকু জানেন, হসপিটালের নিচতলায় একটা বিরাট জায়গা আছে। সেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকেন। হয়তো চিত্রাদের বাড়ির বাকিরা সেখানেই। বাহার ভাই ধীরগতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার কেবিনের সামনে দাঁড়ালেন। যেই না কেবিনের দরজা খুলতে যাবেন, তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠ ভেসে এলো, বাহার ভাই আপনি যে। তুহিনের কণ্ঠে মানুষটার ভরকে যাওয়ার কথা থাকলেও তিনি বেশ স্বাভাবিক রইলেন। দরজার হাতলেই হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালেন। অতঃপর তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বললেন, হ্যাঁ দেখতে এসেছিলাম তোমাদের। তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করলো না, প্রতিক্রিয়া জানালো না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেললো। মিনিট 2 পেরুতেই ভারী ভারী শ্বাস ফেললো। বোধহয় ঘুমিয়ে পড়েছে। দরজাটা খানিক খুলতেই বাহার ভাইয়ের হুট করে মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। বেকার মনের উদাস ভাবনা যেমন হয় আর কি। যেই না তিনি হালকা খুলে যাওয়া দরজাটা আটকে দিয়ে চলে যেতে নেবেন, ঠিক তখনই পেছন থেকে মুমূর্ষ কণ্ঠের ডাক বেশি এলো, বাহার ভাই। ডাক শুনে আর পা আগাতে পারলেন না বাহার ভাই। পিছে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকালেন। মেয়েটা এত রাত অব্দি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে, অথচ ওর চোখে ঘুম নেই। কোন আশাতে জেগেছিল মেয়েটা। বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয়বার ডাক দিল চিত্রা, বাহার ভাই আসেন। এমন মায়াময় ডাক ফিরিয়ে দেওয়ার দুঃসাহস বাহার ভাইয়ের ভেতর দেখা গেল না। তিনি ধীরগতিতে চিত্রার কেবিনে প্রবেশ করলেন। কেমন হিমশীতল রুমখানা। বাহার ভাইয়ের এতক্ষণের কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার ভাই যেতে যেতে একেবারে চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালেন। পা হতে মাথা অব্দি মেয়েটাকে পরখ করে নরম স্বরে প্রশ্ন করলেন, কেমন আছো। এমন অসময়ে অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখেই মানায়। বোতা যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রা উত্তর দিল, আমি তো সবসময় ভালো থাকি। তা ঘুমাওনি কেন। বাহার ভাইয়ের প্রশ্নে
চিত্রার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। মানুষটাকে বিব্রত বোধ করাতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার ভাই হাসলেন। খুব সহজে হাসেন না লোকটা, আবার হয়তো হাসেন, কিন্তু চিত্রাদের বাড়ির মানুষেরা কখনো দেখেনি। মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে তা বাহার ভাইয়ের বেশ লাগলো। তাই লোকটাও উত্তরে বললেন, বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে, কংক্রিটের হৃদয় তো, আবেগ ছয় কম। তোমার অঘোষিত অপেক্ষাদের পরে মৃত্যু হবে। তুমি তো পুষ্পপ্রেমী, কাটায় কেন এত ঝোঁক? মিষ্টতার নিতে না হয় একটু আধটু কাটার গা হলোই, এতে যদি আস্ত একটা বাহার বাই পাই তাতে ক্ষতি কি? বাহার কিন্তু পুড়িয়ে দিতে জানে কেবল। কতটা পোড়ায় বাহার? সিগারেটের মতন, নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় যে তার বুদ্ধি করেছে বোধ হয়। বাহার ভাই চিত্রার অসুস্থতায় জীর্ণশীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকালেন। খুব ক্ষীণ ও স্থির কণ্ঠে বললেন, রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয় কম পোড়াবো। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। এই হাসির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে গোর লেগে যাবে যে। তাই বাহার ভাই সেই মুখটার দিক থেকে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীরস্বরে গাইলেন, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না, চোখে চোখ কথা হবে, ঠোঁটে ঠোঁট নাড়া হবে, ভালোবাসাবাসি আর হবে না। চিত্রা সেই যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ, আনমনেই প্রশ্ন তুলল, সত্যি হবে না বাহার ভাই? উত্তর এলো না এই প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছেন। বয়সন্ধির রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো। ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি। আরো একটি দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চেরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চিত্রারও তেমন হুঁশ নেই। গতকালও মেয়েটা যতটুকু ভালো ছিল আজ তার একাংশ ভালো নেই। সারাটা দিন সকলের কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল, কোনো ভালো খবর যেন আসে সে আশায়। বাহার ভাইকে সারাদিন আর দেখা যায়নি। আসেননি হসপিটালে। নুরুল সওদাগর ইনভেস্টিগেশনে নেমে গিয়েছেন খুব কঠিনভাবে। হুট করেই বিকালে পাওয়া গেল আরো একটা চাঞ্চল্যকর খবর, মাহিন নাকি আজ ভোরে সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খুঁজে বাসায় গেলেন তখন তাকে মৃত অবস্থায় পেলেন। নুরুল সওদাগরের সন্দেহের খাতায় ছিল কলেজের বখাটে ছেলেটা এবং মাহিন। বখাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরই উধাও হয়ে গিয়েছে, আর মাহিন তো মৃতই। খুব সহজ সরল কেসটা হুট করে জটিল হয়ে গেল। মাহিনের মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সারা পড়ল চারপাশে। সব গুছিয়ে থাকা সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করে এলোমেলো হলো নিমিষেই। ভাদ্র মাসে প্রকৃতি বোধ হয় একটু বেশি উত্তপ্ত থাকে। বাইরের প্রকৃতি রোদে পুড়ে যেন ছারখার হয়ে যাচ্ছে। হসপিটালের ভেতরে অবশ্য কৃত্রিম শীতলতার আবরণ। হসপিটালটা বেশ শুনশান, কোনো অহেতুক শব্দ নেই, কথাবার্তা নেই। সেই শুনশান পরিবেশে গা কাঁপানো উত্তেজনা নিয়ে একটি বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটারের ভেতরে তাদের পরিবারের দুটো উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে গিয়েছে বলে। তন্মধ্যেই তাদের কুটুমবাড়ির ছেলের এমন অপ্রত্যাশিত ঘটনাও যেন ভীষণ অবাক এবং স্তব্ধ করেছে। নুরুল সওদাগর তার ফরমাল পোশাকটা নিয়েই দেলোয়ারের সাথে লাগানো চার পায়ার উপর চিন্তিত মুখে বসে আছেন। তার কেবল মনে হচ্ছে যে রহস্যের গর্ত তিনি খুঁড়েছেন তা এত সহজে সমাধান করা যাবে না, খুব গভীরে হয়তো যেতে হবে। নীরবতার জাল কাটিয়ে আফজাল সওদাগর গুরুগম্ভীর কণ্ঠে বললেন, এখন তো আমাদের একটুও বাড়িতে যাওয়া উচিত, অথচ মেয়ে দুটোরই জীবন মরণ অবস্থা। কি যে করব বুঝে উঠতে পারছি না। ভাইজান, মাহিনের লাশ পোস্টমর্টেম করাতে নেওয়া হয়েছে। খুব সম্ভবত আজ দেওয়া হবে না, কাল লাশ আসবে। তাই আজ না গেলেও সমস্যা নেই। তাছাড়া চাঁদনি আর মাহতাব তো গিয়েছেই। নুরুল সওদাগরের কথা শেষ হতেই বারো কয়েক মাথা নাড়ালেন আফজাল সওদাগর। খুব মনোযোগ দিয়ে কি যেন ভাবলেনও। কতক্ষণ নিশ্চুপ থেকে নুরুল সওদাগরকেই প্রশ্ন করলেন, আচ্ছা, তুমিও তো গিয়েছিলে আজ মাহিনদের বাড়িতে, তাই না? ঠিক কি কি দেখেছিলে, বা ওখানে কি কি হয়েছে? হ্যাঁ, আমি আর আমার কয়েকজন কনস্টেবল গিয়েছিলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। যেহেতু সেদিন একটা বিরাট কাণ্ড ঘটেছিল, সেহেতু আমাদের সন্দেহের তালিকায় সবার আগে নামটা মাহিনেরে ছিল। রাগের বশে সে এই কাজটি করতেই পারে। আর যেহেতু চিত্রার কলেজের সামনে আরেকটা কাণ্ড ঘটেছে, তাই দ্বিতীয় সন্দেহ করেছি ওই ছেলেকে। কিন্তু ছেলের কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশি দেরি হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ সে পালিয়েছে। এখন আমরা এটা ভাবতে পারি যে সে যেহেতু পালিয়েছে আসল দোষী সে, কিন্তু তা নাও হতে পারে, কারণ বাঙালিরা দোষ থেকে বাঁচতে গিয়ে অপরাধ না করে অপরাধী হয়ে যায়। যেমন ধরেন ছেলেটা, সে হয়তো ভয় পালিয়েছে,
কিন্তু আমরা চাইলেই তাকে অপরাধী হিসেবে গণ্য করতে পারি, আবার হয়তো সেই অপরাধী। ছেলেটাকে হাতছাড়া করার পর নিশানা ছুড়লাম মাহিনের দিকে, তাই আজই চলে গেলাম ওদের বাসায়। দেখি চাঁদনি শাশুড়ি দরজা খুলেছেন। মাহিনের কথা জিজ্ঞেস করে মহিলা প্রথম কতক্ষণ হইচই করেছেন, পরে নিজেই মাহিনের রুম দেখিয়ে দিয়ে বলেছেন মাহিন নাকি ওঠেনি, তখনও ঘুমে। আমরা কয়েকবার মাহিনকে ডাকলাম, সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম। দরজা ভেঙে উদ্ধার করলাম মাহিনের মৃতদেহ, যা ঝুলেছিল সিলিং ফ্যানের সাথে। মাহিনের মা সাথে সাথেই জ্ঞান হারান। আমরাও ভীষণ অবাক হলাম। কি ভেবেছি আর কি হলো কি। নুরুল সওদাগর কথা থামলেন। চিত্রাদের পরিবারের উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সবটা ঘটনা শুনলো। নুরুল সওদাগরের কথা শেষ হতেই আনমনেই সবার বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হাসি খুশি পরিবারটাই যেন হুট করেই দুর্যোগ নেমে এসেছে। দীর্ঘ 2 ঘন্টার অপেক্ষার অবসান ঘটিয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন অভিজ্ঞ ডাক্তাররা। বিচলিত শঙ্কিত প্রাণগুলোর হৃদয়ের মাঝে লুকায়িত ভীতি আরো বাড়ল। তাদের অস্বাভাবিকভাবে দৌড়াতে থাকা হৃৎপিণ্ডটাকে শান্ত করে ডাক্তার বললেন, আপনাদের বড় মেয়ের হাতের সার্জারি করতে আমরা সক্ষম হয়েছি। আশা করা যায় একদিন সে আবার আগের মতন দুহাতে বর দিয়ে দুনিয়া জয় করতে পারবে। ডাক্তারের ভরসা বাণীতে পানি এলো সকলের প্রাণে। ঝলমলে হাসির ঝিলিক দেখা দিল ঠোঁট জুড়ে। সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া ভরিয়ে দিল তারা। মুহূর্তে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলো। সেই আনন্দকে ছাপিয়ে নুরুল সওদাগর গম্ভীর কণ্ঠে বললেন, চেরির কি খবর? বাচ্চাটা ভালো আছে তো? উৎসবে আবার ভাটা পড়লো। সত্যিই তো, একজনের হালচাল শুনেই সবাই এত খুশি হয়ে গেল, অথচ আরেকটা বাচ্চাও তো লড়াই করছে মৃত্যুর সাথেই। নুরুল সওদাগরের প্রশ্ন মুখ ছোট হয়ে এলো ধবধবে ভরসা ডাক্তারের। মুখ কালো করে বললেন, চেরির কোনো পজিটিভ খবর আমরা এখনো দিতে পারছি না। ছোট মানুষের চামড়া ভীষণ কোমল থাকে, আর সে চামড়াটা যদি এমন ভয়ানক একটা তরলের শিকার হয়, তাহলে তো বুঝতেই পারছেন কি হতে পারে। সে যে এতক্ষণ অবধি শ্বাস নিচ্ছে, সেটাই মিরাক্কেল। সবটাই সম্ভব হয়েছে অ্যাসিডের পর সে স্থানে পানি ঢালার কারণে, না হয় বাচ্চাটার শ্বাসনালীও একেবারে পুড়ে যেত। আমি অবশ্য একটা সাজেশন দিতে পারি, অ্যাসিডের তত উন্নত চিকিৎসা এখনো বাংলাদেশে প্রচলন হয়নি। যতটুকু আছে তার প্রসেসিং দীর্ঘ। তাই আপনারা উন্নত কোনো রাষ্ট্রে যদি ওকে নিয়ে যেতে পারেন, তবে হয়তো বাচ্চাটাকে আবার একটা জীবন দিতে পারবেন। ডাক্তারের কথা থামতেই হাউমাউ করে কেঁদে উঠলেন চেরির মা অবনী বেগম। মুখ চেপে কেঁদে উঠলেন চাঁদনির মাও। আফজাল সওদাগর বুক চেপে পাথরের ন্যায় বসে রইলেন। সব কেমন যেন বিশ্রী রকমের এলোমেলো লাগছে। মিনমিন করে বললেন, সব পাপের ফল, পাপের ফল।